গণেশ উল্টে গেছে সম্ভবত, এবং গুড নিউজ ফর বাংলাদেশ। ভারতের ভূমিকা বর্তমানে, ভারতের অ্যাটিটিউড টু বাংলাদেশ, আমি সিরিয়াস ব্রেকিং নিউজ, এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আবার বলছি, নাথিং ফর গ্রান্টেড, কোন জিনিস আমি বলবো। এবং ইন্ডিয়াকে কিভাবে বাস দেওয়া যায় এর জন্য রিসার্চ করে চলে আসলাম, কারণ লুৎফুজ্জামান বাবরকে তো সবাই চিনেন, বাবরের বাড়ির লোক আমি। তার জন্য কিভাবে সেভেন সিস্টারের যারা স্বাধীনতাকামী জনগণ আছে তাদেরকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি, ভারতকে কিভাবে একটা বাস দিতে পারি। বিচারপতি মানিকের পুরুষঙ্গ নাকি কেটে ফেলেছে, অন্ডকোষটাকে থেতলিয়ে ফেলেছে, কিন্তু সেই পুরুষঙ্গে বা অন্ডকোষে একটি অপারেশন হয়েছে। তার উপরে কিন্তু এভাবে মোটামুটি ছিনাই আইনাই এখানে একটা ধোলাই দিয়ে ফেলছে। পরবর্তী যে মাঠটা সেটা আসলে খুবই ভয়ঙ্কর খারাপ অবস্থা ধারণ করছে। তাকে যখন কিন্তু হঠাৎ করেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের জন্য একটা রোড ম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এবং তার বক্তব্যে একটা বিষয় পরিষ্কার হয়েছে, এক অসাধারণ সৌন্দর্য তৈরি হয়েছে। আমরা এইরকম একটা বাংলাদেশ দেখতে চেয়েছি, এই রকম একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ডক্টর ইউনূস এবং তার দূষররা যে চেষ্টা করেছিল, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় উনি প্রাণে বেঁচে আছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ এই বাংলাদেশে আবার ফিরে আসবেন, আবার নেতৃত্ব দিবেন। উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি রিজাইন দেন নাই। দর্শক, আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে, পই পই করে হিসাব দিতে হবে ডক্টর ইউনূসকে। ঠিক এমনই মন্তব্য করেছে আওয়ামী লীগের এক নেতাকর্মী। তিনি ঠিক কোন জায়গা থেকে এই মন্তব্য করেছে এবং সত্যি কি তারা কোনো কূটচাল চেলেছে? দর্শক, সেটি আশা করছি আপনারা আজকের নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। তিনি কিন্তু ডক্টর ইউনূসকে কেন্দ্র করেই শুধু কথা বলেনি, তিনি আরো কিছু ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে। দর্শক, আপনারা সেটাও একটু পরেই জানবেন। এরই ধারাবাহিকতায় আপনারা কিন্তু সকলেই বিচারপতি মানিককে চেনেন। সেই মানিককে কেন্দ্র করে কিছু চাঞ্চল্যকর তথ্য বের হয়েছে, যেই তথ্যগুলোর কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন এবং সামনে আপনারা বিস্তারিত জানতে চলেছেন। এমনকি দর্শক, ভারত বাংলাদেশকে কেন্দ্র করে যেই ফন্দি ফিকিরটা এঁটেছিল বা বন্যার পানিতে ডুবিয়ে মারতে চেয়েছিল, সেটাতে ঘোল ঢেলে দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতা বা বাংলাদেশের জনসাধারণ। দর্শক, তারা বাংলাদেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। এমনকি ভারতের সেভেন সিস্টারকে কেন্দ্র করে কিছু চাঞ্চল্যকর তথ্য আপনারা জানতে চলেছেন, এবং এই সেভেন সিস্টার কিভাবে দখল করা যাবে সেই বিষয়টাও আপনারা জানতে চলেছেন। দর্শক, সর্বশেষে আপনারা আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন। এমনকি দর্শক, আপনারা কিন্তু ইতিমধ্যেই শুনেছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু অনেকদিনই বলেছেন যে প্রধান উপদেষ্টাকে নির্বাচনের সময়সীমা বেঁধে দেওয়া হবে না। কিন্তু দর্শক, এখন তারা অন্য কথা বলছে, অর্থাৎ তারা এখন যেই মন্তব্যটি করছে সেটার কারণে বিএনপি কিছুটা বিপদেও পড়তে পারে। তো প্রিয় দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক কি বলেছেন দর্শক, আপনারা একটু পরেই সেটা জানবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। গণেশ উল্টে গেছে সম্ভবত, এবং গুড নিউজ ফর বাংলাদেশ। প্রতিবাদ এবং শক্ত অবস্থান থেকে দেশকে রিপ্রেজেন্ট করলে তার ফল কি আসতে পারে, তার একটা সিরিয়াস উদাহরণ আমাদের সামনে। বিচারপতি মানিককে আসলে কারা গ্রেফতার করেছে? তথ্য বেরিয়েছে, বিচারপতি মানিককে ভারত ফেরত দিয়েছে। উনি ভারতে যাওয়ার পরে ভারতের অথরিটি তাকে বাংলাদেশে পুশব্যাক করেছে। হি ওয়াজ পুশড ব্যাক বাই বিএসএফ অফ ইন্ডিয়া। সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট। বিচারপতি মানিক ডাইরেক্টলি ওয়ার্কড উইথ র, অর্থাৎ হি ওয়াজ অ্যান এজেন্ট অফ র। আমি আপনাকে বলি, কারণ রোড যে প্রচেষ্টা ছিল, ইসলামাইজেশন তাদের সবচেয়ে বড় আতঙ্কের কারণ ছিল, যে বাংলাদেশে মুসলমানরা বেড়ে গেছে, মুসলমানদেরকে কালারফুল করা, এই যে জঙ্গিবাদের ঠাক দেওয়ার অন্যতম কারিগর হচ্ছে ভারতের এই গোয়েন্দা সংস্থা, এবং তার অন্যতম এজেন্ট হলো এই মানিকের মতো যারা আছেন, এবং আবার শাহরিয়ার কবিরদের মতো আছেন। তারা ডাইরেক্টলি চাঁদা পেতেন, টাকা পেতেন, মানে ওর কাছ থেকে তারা কাজ করতেন তাদের সাথে। সেই অবস্থাতে আপনি দেখেন যে এই কাজটা বিচারপতি মানিক করেছে, এবং বিচারপতি মানিককে তাদের হয়ে কাজ করার পরেও বিচারপতি মানিককে তারা ফেরত দিয়েছে। আরো একটা উদাহরণ বলছেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্না, ওনাকে বিএসএফ গুলি করে মেরেছে। বিষয়টা তাকে পরিচয় পাওয়ার পরেও, তাদের লিঙ্ক থাকার পরেও তাকে গুলি করেছেন আপনার এই বিএসএফ। অর্থাৎ আরো অনেকজন আছে যাদেরকে হত্যা করা হয়েছে বর্ডারের ভিতরে, কিন্তু তারা বলছেন না, অথবা ধরে নিয়ে গেছেন তারা বলছেন না। অর্থাৎ ভারত তাদের স্টান্স পরিবর্তন করেছে, সম্ভবত বোঝা যাচ্ছে। এবং পরিবর্তন কি করবে কিনা এদেরকে বিশ্বাস করা মুশকিল, তবে পরিবর্তন করতে যে বাধ্য তার কোনো বিকল্প নেই। কিভাবে? আমি আপনাদেরকে উদাহরণ দেই। বন্যার পানি আপনি দেখেন যে আওয়ামী লীগকে যখন নিশ্চিন্ন করে, এখানে কয়েকটা ক্যালকুলেশন আছে, সিরিয়াস ক্যালকুলেশন, মনোযোগ দিয়ে শুনবেন।
যারা আওয়ামী লীগের আছেন, বিশেষ করে আমাদের সিলেটের কিছু মানুষ দেখতে পাচ্ছি লন্ডনে গিয়ে নেত্রীর সাথে কথা বলে খুব উৎফুল্ল অবস্থায় দেখাচ্ছেন যে নেত্রী আছে। নো, নেত্রী ইজ নট এনিমোর, নেত্রী নাই। নেত্রী জীবিত আছেন, বাট নেত্রীর আত্মা মৃত, নেত্রীর ডাইনেস্টি মৃত, নেত্রীর ভবিষ্যৎ মৃত, নেত্রীর অবস্থান সম্পূর্ণ মৃত হয়ে গেছে। আপনি যদি এটা বুঝতে না পারেন, ইউ আর এ ফ্যানাটিক, ইউ আর এন ইগনোরেন্ট, আনডাউটলি আই ক্যান টেল ইউ দ্যাট, অর স্টুপিড অর ননসেন্স। শেখ হাসিনার ভবিষ্যৎ শুধু নাই, এটা আর কতটা ডায়ার হবে সেটা আর কয়েকদিনের ভিতরে জাতিসংঘের যে রিপোর্টটা আসবে, রিপোর্টের পরে আমরা বুঝতে পারবো। মনে রাখবেন, জাতিসংঘ আনঅফিশিয়ালি অলরেডি শেখ হাসিনাকে অ্যাকিউজ করেছে এই গণহত্যার জন্য। সুতরাং জাতিসংঘের ইনভেস্টিগেশন রিপোর্ট, মনে রাখবেন, এই গণহত্যার দায়িত্ব কাউকে নিতে হবে, তাকে নিতে হবে। অলরেডি আপনারা জানেন যে আনিস থেকে শুরু করে, সালমান এফ রহমান থেকে শুরু করে, ওবায়দুল কাদের থেকে শুরু করে সবাই, এবং বিপ্লব জিয়াউল হাসান সবাই অলরেডি বলছেন এটা শেখ হাসিনার নির্দেশে তারা করেছেন, এটা রেকর্ড, এবং তারা তো রেকর্ড করে রাখছে প্রত্যেকটা আপনার এই যে স্বীকারোক্তি। সুতরাং জাতিসংঘ যখন ইনভেস্টিগেট করার পরেই কিন্তু রিপোর্টটা দিবে। রিপোর্টে শেখ হাসিনাকে সেরে রিপোর্ট দেওয়াটা ভেরি আনলাইকলি মিনস অলমোস্ট অসম্ভব। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে শেখ হাসিনা আছেন, সরাসরি তাদের নির্দেশে, এবং জাতিসংঘ আমি শিওর সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে, 3 বাহিনীর প্রধান থেকে শুরু করে যারা এখানে যুক্ত ছিলেন প্রত্যেককে জিজ্ঞেস করবে কি হয়েছিল লাস্ট মোমেন্টে, শেখ হাসিনা কি নির্দেশ দিয়েছিলেন। সুতরাং আর জাতিসংঘের রিপোর্টটাকে ডিনাই করা বা রিজেক্ট করা ক্ষমতা পৃথিবীতে কোনো সংস্থা বা দেশের নাই, যেটা যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়ন মনোপ্রাণে চাচ্ছে জাতিসংঘের রিপোর্টের ভিত্তিতেই শেখ হাসিনার বিরুদ্ধে অ্যাকশনে তারা যেতেন। ভারত সেটা বুঝতে পেরেছে। মনে রাখবেন, ন্যাশনাল স্বার্থেই এই দেশগুলো আপনাদের সম্পর্ক রেখে থাকেন। আজকে শেখ হাসিনার ভবিষ্যৎ অন্ধকার এবং নিম্নজিত বলেই ভারত দেখেন তাদের আপনার উইদিন এ শর্টেস্ট পসিবল টাইম তাদের পজিশন চেঞ্জ করে ফেলেছে। আওয়ামী লীগকে কোনো ধরনের শেল্টার ভারত এই মুহূর্তে, কারণ দেশের ভিতরে নরেন্দ্র মোদী এবং বিদেশেও নরেন্দ্র মোদী প্রচন্ড চাপে আছেন আওয়ামী লীগের প্রতি তাদের একচ্ছত্র এই সাপোর্টের কারণে, এবং আজকে ভারত বিদ্বেষী, কারণ প্রত্যেকটা দেশের নেইবরিং কান্ট্রির সাথে ভারত ভয়ঙ্করভাবে সমস্যায় জড়িত। লাস্ট রয়েছিল বাংলাদেশ, সেই বাংলাদেশের 99.9% মানুষ আওয়ামী লীগের মানুষও আছে যারা মনে প্রাণে ভারতকে ঘৃণা করেন বাংলাদেশে তাদের আগ্রাসনের কারণে। সুতরাং মনে রাখবেন, এখন ঘটনাটা এমন একটা পর্যায়ে গেছে যে ভারতের অস্তিত্ব বাংলাদেশে রাখতে গেলে ভারত শেখ হাসিনাকে ত্যাগ করা ছাড়া কোনো বিকল্প নেই। তার একটা সুস্পষ্ট উদাহরণ, বিচারপতি মানিকের মতো ব্যক্তি, যা তার নাম্বার 1 এজেন্ট ছিল মিডিয়াতে, তাকে তারা ফেরত দিয়েছে, তাকে তারা রাখে নাই, কারণ তারাই তাকে পুশব্যাক করেছে। আই ক্যান কনফার্ম দিস ইনফরমেশন রাইট নাও। অনেকেই বলছেন বিচারপতি মানিককে তারা বাংলাদেশের ভিতরে নিয়ে ভারতের ভিতরে চলে গেছিল, সেখান থেকে কিন্তু ভারতীয় অথরিটি তারাই কিন্তু ফেরত দিয়েছে বিচারপতি মানিককে। সুতরাং দেখেন, জেনে শুনে থাকার পরেও আপনি কি মনে করেন বর্ডারে সিগন্যাল দেওয়া নাই, বর্ডারে কোনো ধরনের নোটিফিকেশন দেওয়া নাই ভারতের সরকারের পক্ষ থেকে কারা যেতে পারেন, কারা আওয়ামী লীগের মানুষ আছেন, দে আর ভেরি ওয়ার অফ ইট। তারপর তারা ফেরত দিয়েছে। মানে কি? মানে হচ্ছে ভারতের এখানে সুস্পষ্টভাবে তাদের অবস্থানগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন, কারণ শেখ হাসিনাকে ভারত নিয়ে মস্ত বড় বিপদে আছে। ভারতের 25 দিনের ভিতরে শেখ হাসিনা বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, শেখ হাসিনা লিগালি ভারতে থাকতে পারবেন কিনা। জাতিসংঘের রিপোর্টের পরেই কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসলে শেখ হাসিনাকে যদি ভারত আশ্রয় দিয়ে থাকে ভারতে, প্রচন্ড বিপদের সম্মুখীন হবে। কারণ মনে রাখবেন, বাংলাদেশ পরিবর্তন হওয়ার পরে নরেন্দ্র মোদীর গদি নড়বড়ে, এবং একটা খবর বেরিয়েছে নরেন্দ্র মোদীকে সরাতে চাই সিআইএ, যেটা রাশা বলেছে, তারা কাজ করে যাচ্ছেন, কারণ উনি যে কোয়ালিশন গভর্নমেন্টে আছেন, সেই গভর্নমেন্ট অনাস্থা বা ভেঙে গেলেই নরেন্দ্র মোদীকে চলে যেতে হবে। সো ইফ দিস ইজ রাইট, এন্ড আই বিলিভ দ্যাট ইজ স্ট্রংলি রাইট, বিকজ দে ডোন্ট লাইক হিম। কামালা হারিস যখন আসবেন, অর্থাৎ ডেমোক্রেটিক পার্টি, আমরা মনে করছিলাম ট্রাম্প হয়তো ক্ষমতায় চলে আসবেন, কিন্তু এটা সম্ভাবনাটা এই মুহূর্তে 50 to 51%, সো ভেরি ক্লোজ, এনিবডিজ গেম রাইট নাও। যদি আবার ডেমোক্রেটিক পার্টি ক্ষমতা আসে, নরেন্দ্র মোদী ক্ষমতা থাকতে পারবেন না, এটা আমি আপনাকে অল অফ করে বলে দিতে পারি, কারণ তারা ভেরি ক্ষুব্ধ, কারণ এই ইউক্রেন রাশিয়া ওয়ারে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছেন নরেন্দ্র মোদী আপনার এই রাশিয়াকে। সো দেয়ারফর দে আর ভেরি অ্যাংরি। সুতরাং আমি আপনাকে বলি, যে কোন সময় নরেন্দ্র মোদীর উপরে বিপদ নেমে আসতে পারে, এবং ইট ইজ আন্ডার প্রসেসিং, বিকজ রাইট নাও নরেন্দ্র মোদী গভর্নমেন্ট হি ইজ ভেরি ফ্রাজাইল এন্ড ভেরি ডেলিকেট। কারণ কি? কারণ উনি আর ওয়ান ম্যান শো না, এখন উনি অন্যের উপরে নির্ভর করে রাষ্ট্র ক্ষমতা আছেন, বোঝার চেষ্টা করবেন। সুতরাং শেখ হাসিনা, আপনি দেখেন, শেখ হাসিনাকে চেষ্টা করতেছে তারা প্রত্যেকটা দেশে। ভারত কমপক্ষে 19টা দেশের সাথে শেখ হাসিনা পক্ষ হয়ে যোগাযোগ করেছে, অলমোস্ট 18টা দেশ এখন পর্যন্ত রিজেক্ট করে দিয়েছে শেখ হাসিনার আপনার তাকে গ্রহণ করার ক্ষেত্রে। সুতরাং যে দেশে শেখ হাসিনা যেতে চান, একটা দেশও শেখ হাসিনাকে নেয় নাই। ভারতের গলার কাটা বা বিষয়ে বর্তমানে শেখ হাসিনা ভারতে আছেন, তারা ফেরত দিতে পারছে না, রাখতেও পারতেছে না বর্তমানে। এই হলো বর্তমান সিচুয়েশন। সো তাকে আনুষ্ঠানিকভাবে অ্যাসাইলাম ঘোষণা করতে হবে, যখন তার পাসপোর্ট অলরেডি বাতিল হয়ে গেছে। সুতরাং আরো 25 দিনের পরেই ভারতকে বলতে হবে শেখ হাসিনা খুন স্টেটাসে ভারতে আছেন। কিন্তু হঠাৎ করেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের জন্য একটা রোড ম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এবং তার বক্তব্যে একটা বিষয় পরিষ্কার হয়েছে, যে সংস্কারগুলোর কথা আলোচিত হচ্ছে। এই রাষ্ট্রে নতুন করে যাতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়, সেই লক্ষ্যে যে সংস্কারের প্রস্তাবগুলো আসছে, সেই সংস্কারগুলো বাস্তবায়ন অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়, এটা জনগণের প্রতিনিধিত্বপূর্ণ একটা সরকারের কাজ। এই কথাটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মরণ করিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে। তার মানে এতদিন ধরে সরকার গঠনের পর থেকে, কিংবা আমরা যদি ধরি 5ই আগস্টের পর থেকে, এই কয়দিনে বিএনপি যেটা বলে এসেছে,
প্রয়োজনীয় সংস্কারের জন্য তারা যথেষ্ট সময় অন্তর্বর্তী সরকারকে দিতে চায়, সেই অবস্থান থেকে সম্ভবত বিএনপি সরে আসছে। পাশাপাশি তিনি বলেছেন যে সংস্কারের প্রস্তাবগুলো এসেছে এটা কয়েকজন মানুষ বসে করে ফেললেই সেটা হবে না, বরং এটা সংসদের মাধ্যমে করতে হবে। এই কথাটা ক্যাটাগরিক্যালি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। তার মানে তিনি বলার চেষ্টা করছেন কয়েকজন মানুষ মিলে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা আছেন, প্রধান উপদেষ্টা সহ, তারা মিলে এই সংস্কারের কাজগুলো করে ফেললেই হবে না, এটা নির্বাচনের পর একটা সরকার গঠন করে জনগণের প্রতিনিধিত্বশীল একটা সংসদে এই সংস্কারগুলো করতে হবে। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য, যেটা এ কয়েকদিনের বক্তব্য থেকে সম্পূর্ণ আলাদা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পুরো বক্তব্যটা আমি আজকে পড়ব। খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 5ই আগস্টের আগে থেকে, বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন যখন থেকে দানা বাঁধতে শুরু করলো এবং ছাত্রদের এই ইস্যুভিত্তিক আন্দোলন যখন ছাত্র জনতার অভ্যুত্থানে রূপান্তরিত হলো, তখন থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ধরনের মত পার্থক্য নেই। পুরো জাতি এতটা একতাবদ্ধ সম্ভবত স্বাধীনতার পর থেকে আজ অবধি কখনো হয়নি। সেটার প্রতিফলন আমরা বন্যা মোকাবেলার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। কিন্তু বিএনপি এখন যদি অন্তর্বর্তীকালীন সরকারের উপরে চাপ দিতে শুরু করে নির্বাচন আয়োজনের জন্য, এবং অন্তর্বর্তী সরকার যদি মনে করে সেই সময়টা আসেনি, প্রয়োজনীয় সংস্কারগুলো তারাই করতে চায়, সেক্ষেত্রে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি হবে, যেটা অবশ্যই আমরা চাই না। আমরা চাই সবাই মিলে এই দেশের যে সংস্কারগুলো প্রয়োজন, সেটা কবে হবে, কারা করবে, কি প্রক্রিয়ায় করবে, সেটা আলাপ আলোচনার ভিত্তিতে করা যেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু করবে, পরবর্তী নির্বাচিত সরকার সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, এবং পরবর্তী সরকার যে সেটা করতে কিভাবে বাধ্য হবে, সেই প্রক্রিয়াগুলোও আমাদেরকে নিশ্চিত করতে হবে। কিন্তু এই সময়ের মধ্যে যে একতাবদ্ধতা তৈরি হয়েছে, সেখানে যদি কোনো ছেদ পড়ে, তাহলে ছাত্র জনতার এই অভ্যুত্থান ব্যর্থ হবার সম্ভাবনা রয়েছে। আমরা একটু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটা দেখি, তারপর খুব সংক্ষেপে কয়েকটা লাইন আমি বলবো। অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ চাই। মির্জা ফখরুল নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দ্রুত সংলাপ চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দ্রুত সংলাপ চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে সরকার কিভাবে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন আয়োজন করবে অতি দ্রুত সেই রোডম্যাপ প্রকাশেরও দাবি জানিয়েছেন তিনি। দুটো লাইনের মধ্যে প্রথমবার ব্যবহার করা হয়েছে দ্রুত, পরের বার ব্যবহার করা হয়েছে অতি দ্রুত। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা মনে করি তারা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন। এখানেও একটা চাপ দেওয়া হচ্ছে, যৌক্তিক সময়ের মধ্যে, অর্থাৎ তারা অতিরিক্ত সময় নেবেন না। এই সরকারের উপরে আমাদের আস্থা রয়েছে, জনগণের আস্থা রয়েছে, সকলেরই আস্থা আছে, কিন্তু অবশ্যই সেটা একটা সময়ের মধ্যে করতে হবে। অথচ এতদিন বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দফায় দফায় বলে এসেছেন সময় নিয়ে কোনো চাপ দেবে না অন্তর্বর্তী সরকারের উপরে বিএনপি। দফায় দফায় তিনি বলেছেন যৌক্তিক সময়ের মধ্যেই করতে হবে, তা না হলে যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য সম্পূর্ণ ব্যাহত হবে। আমি আবার বলতে চাই যে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই অতি দ্রুত জনগণের চাহিদা পূরণ করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে হবে। দ্রুত নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কার কাজের জন্য অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে আমরা প্রত্যাশা করি। ফখরুল বলেন, আমি নির্বাচন কথাটার উপর জোর দিতে চাই। এই যে সংস্কারের বিষয়টা এসেছে, সবসময় আসছে, সেই সংস্কারের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কার আসবে একটা নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে, এর কোনো বিকল্প নেই। কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দিলেন, এটা আমি বিশ্বাস করি না। জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে সংস্কার আসতে হবে। এরপর তিনি বলছেন, অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ চাই। মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি এখন যারা অন্তর্বর্তী সরকারে কাজ করছেন তারা সবাই আন্তরিক, যোগ্য মানুষ, কিন্তু আমরা এটাকে আরো দৃশ্যমান চাই। আমরা যেন একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারি, সেই বিষয়ে তাদেরকে সজাগ থাকতে হবে। তার মানে পরিষ্কারভাবে অন্তর্বর্তী সরকারের উপরে নির্বাচন আয়োজনের জন্য, অতি দ্রুত নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করবার জন্য বিএনপির পক্ষ থেকে চাপ দেওয়া হলো, যেটা 5 আগস্টের পর এই প্রথম। অথচ কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছিলেন, সময় নিয়ে, নির্বাচন নিয়ে কোনো আলোচনা এখন দরকার নেই, এখন দরকার সংস্কার, প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচন নিয়ে আলোচনা করা যাবে। কিন্তু এখন তারা এজেন্ডা ভিত্তিক, এবং সেই এজেন্ডা হবে নির্বাচন আয়োজনের এজেন্ডা নিয়ে অতি দ্রুত সংলাপ শুরু করা এবং অতি দ্রুত নির্বাচন আয়োজনের জন্য সরকার উপর চাপ দিচ্ছে। পাশাপাশি ক্যাটাগরিক্যালি তিনি বলেছেন যে সরকারটা এখন আছে, তাদের হাতে সংস্কার হবে না, সংস্কার হবে পার্লামেন্টের মাধ্যমে। অর্থাৎ খুব স্ট্রংলি বলেছেন, কয়েকজন মানুষ মিলে
একটা সংস্কার করে ফেলবে, সেটা আমি বিশ্বাস করি না। আমাদের মাতৃভূমি আজকে আক্রান্ত, বন্যা আক্রান্ত। সেই বন্যার্ত মানুষের পাশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, উনি এখনো দেশের প্রধানমন্ত্রী, উনি রিটার্ন দেন নাই, উনাকে জোর করে হত্যা করার জন্য গণভবনে ঢুকে আপনারা দেখেছেন কি করেছে। আজকে এর প্রতিবাদ করতে হবে, এই জোরালো প্রতিবাদ করতে হবে এবং এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা যখন মরবই তখন আমরা এই মরার প্রতিবাদ করেই মরবো। আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীকে, আমাদের মুরব্বিয়ানদেরকে, আমাদের মহিলাদেরকে যেভাবে তার হায়ানার মতো, যে পাকিস্তানি আর্মিরাও যে এরকম করে নাই। এই পাকিস্তানের থেকে ডক্টর ইউনুস একজন হামিদ কারজাই, আপনারা অনেকেই হয়তো আফগানিস্তানের কথা মনে আছে, এরকম ডক্টর ইউনুসের মতো হামিদ কারজাইকে তারা ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু সেই ক্ষমতা বেশি দিন ধরে রাখতে পারে নাই। ইনশাল্লাহ বাংলাদেশে এদের বিচার একদিন হবে হবে হবে। আমি আমাদের প্রাণের সিলেট, আমার সম্মানিত সিলেটবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আমি জানি আপনাদের এই সন্তান, আপনাদের জন্য আমি কিছু করতে পারি নাই, কিন্তু ইনশাল্লাহ এই মাটির জন্য, সিলেটের মাটির জন্য, এই হযরত শাহজালাল শাহফুরানের পুণ্যভূমি, এই সিলেটের মানুষের জন্য আমি আমার জীবন পর, আমি আমার পরিবার, আমি কাজ করে যাব। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। যারা আমাকে হত্যা করতে চেয়েছিল, আমার উপর মিথ্যা মামলা দিয়েছে, আমি সিলেটের আমার যারা আপামর জনগণ, সিলেটের বিবেকবান সাংবাদিক, বুদ্ধিজীবী, অন্যান্য দল যারা করেন, আমি কারোর প্রতি কোনোদিন কোনো অন্যায় করি নাই। আমি নির্বাচিত প্রতিনিধি হিসাবে, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, আমি যতদিন চালিয়েছি আমি সবাইকে নিয়েই চালিয়েছি। আজকে আমার বিরুদ্ধে চাঁদাবাজি, মার্ডার, যত ধরনের মিথ্যা মামলা, আমার বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমাদের প্রায় 25টি, আমাদের নেতা শফিকুর রহমান চৌধুরীর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমাদের নেতা জাকির হোসেনের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, মাসুদ উদ্দিন আহমদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমাদের নাসির উদ্দিন খানের বাড়ি জ্বালিয়েছে, শফিউল আলম চৌধুরী নাদেলের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, এবং আমাদের অ্যাডভোকেট রঞ্জিত সরকারের বাড়ি 5 বার জ্বালিয়েছে, আজাদুর রহমান আজাদের বাড়ি 2 বার জ্বালিয়েছে, জাহাঙ্গীর আলম, নাজমুল ইসলাম সহ আমাদের পীযূষ কান্তি দে তাদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমাদের দাসদের সভাপতি লুকমান আহমদ সাহেবের বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আজকে বিবেককে, আপনারা এই বিবেকের, সিলেটে তো কোনোদিন এর এই কালচার ছিল না। মাহা একটি শাড়িঘরকে লুটপাট করেছে, কোটি কোটি টাকার জিনিস দিয়েছে। এটা কারা করেছে? আমি সিলেটের বিবেকবান মানুষের কাছে আজকে প্রায় 3000 দোকান লুট করা হয়েছে, আর অসংখ্য বাড়ি জ্বালিয়ে, আফতাব হোসেন খান আমাদের স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট, তার বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো আমি বলতে চাই, এরা কারা? এরা কি চায়? এই দেশকে কি তারা ধ্বংস করতে চায়? এই দেশ, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জাতির পিতার কন্যা, উনি এই দেশকে একটি পর্যায়ে নিয়ে এসেছিলেন। আজকে এই আমাদের যে সুন্দর আগামীর বাংলাদেশ, সেই বাংলাদেশকে এই হামিদ কারজাই, ডক্টর ইউনুস ধ্বংস করে দিয়েছে। আজকে গণতান্ত্রিক মনা রাজনৈতিক দল সবাইকে আমরা আহ্বান জানাতে চাই, সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে এই হামিদ কারজাইয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ এরা জোর করে ক্ষমতায় ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য গণভবনে যে তাণ্ডব চালিয়েছিল আপনারা দেখেছেন। দেশের বিবেকমান মানুষদেরকে, আমাদের মা বোনদেরকে আপনারা দেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি 76 বছরের একজন বয়স্ক মহিলা, উনার যে পার্সোনাল জিনিস নিয়ে আমি দেশের মা বোনদেরকে আমি আহ্বান জানাতে চাই, আপনাদের আপনারা বিবেককে নাড়া দেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আমাদের ভুল ত্রুটি আছে, অবশ্যই আছে। আমরা ভুল ত্রুটি ঊর্ধ্বে নয়, মানুষ ভুল ত্রুটি করতে নয়, কিন্তু এরকম আমি আপনার সিলেটের আমার আপামর জনগণকে বলতে চাই, আপনারা দেখেছেন গত 15 বছরে আওয়ামী লীগ কোনো একটি বাড়িতে কি হামলা করেছিল? কোনো একটি বাড়ি জ্বালিয়ে দিয়েছিল? কোনো একটি মানুষকে হত্যা করেছিল? আজকে তারা কি করছে? আমাদের সবাইকে তারা হত্যার জন্য মামলা এখন পর্যন্ত আমার মনে হয় প্রায় 20টির উপরে মামলা দিয়েছে, এবং মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক মামলা আমাদের নেতৃবৃন্দ, আমাদের কর্মীদের উপর, এবং তাদেরকে হত্যা করার জন্য তাদের বাড়িতে গিয়ে অস্ত্র নিয়ে তারা মহড়া দিচ্ছে। এরা কারা? এরা কি করতে চায়? এই বাংলাদেশকে তারা কি আফগানিস্তান বানাতে চায়? তারা কি শ্রীলঙ্কা বানাতে চায়? এই দেশকে, বাংলাদেশের বিবেকবান মানুষ এটাকে আফগানিস্তানও হতে দেবে না, এটাকে পাকিস্তানও বানাতে দিবে না, এটাকে শ্রীলঙ্কা বানাতে দিবে না। এটা বাংলাদেশ থাকবে, এটা জাতির পিতার বঙ্গবন্ধুর বাংলাদেশ। 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মাহমুদের ইজ্জতের বিনিময় এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি। এই বাংলাদেশ টিকে থাকবে। এই বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায় তারা ধ্বংস করতে পারবে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।